রা আশা করি তোমরা ভালো আছো। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। সবার জন্য স্নেহ ভালোবাসা দিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমি জুয়েল কিবরিয়া। বরাবরের মতোই আমাদের ধারাবাহিক ক্লাস শনি সোম বুধ রাত 9:30টার ক্লাসে হাজির হয়ে পড়েছি। তো আমরা আধুনিক যুগের যে বাংলা সাহিত্যে বিভিন্ন যে সাহিত্য ধারাগুলি, সেই ধারাগুলি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? অর্থাৎ আধুনিক যুগের বাংলা সাহিত্যের যে বিভিন্ন ধারা, আমরা উপন্যাস নিয়ে কথা বলেছিলাম, আমরা প্রথম দিন গদ্য নিয়ে কথা বলেছিলাম, আমরা নাটক নিয়ে কথা বলেছিলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, সেই ধারাবাহিকতায় তো নাটকের অল্প একটু সংযোজন একটু দিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করব। আর নাটকের যে মঞ্চায়ন, ঠিক আছে, আমরা গতদিন নাটক নিয়ে কথা বলেছি, নাটকের ইতিহাস নিয়ে, কিন্তু নাটকের মঞ্চায়ন বা যেটাকে আমরা বলছি কি রঙ্গমঞ্চ, এই বিষয়টা একটু না বললে অপূর্ণ থেকে যাবে আমার আলোচনাটি, ঠিক আছে? আচ্ছা, তো নাটকের সাথে মানে অন্যান্য সাহিত্যের একটি পার্থক্য হলো যে অন্যান্য সাহিত্যগুলি লেখক লিখে দিয়েই তার দায়িত্ব শেষ, কিন্তু নাটক এমন একটি সাহিত্যকর্ম যেখানে শুধু লেখকের লেখা দিয়েই সব কিছু নির্ভর করে না, অনেক বিষয়ই কি রঙ্গমঞ্চের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, ঠিক আছে? তো এই জন্য নাটকের ক্ষেত্রে মঞ্চায়ন বা রঙ্গমঞ্চ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সে বিষয়ে একটু আলোকপাত করব। সবাই আমাকে নমস্কার জানিয়েছেন, সালাম দিয়েছেন, আমি সবার পক্ষ থেকে সালামের উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের জন্য আমার আদাব থাকলো, নমস্কার থাকলো। আর আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, ঠিক আছে? তো সবার সাথে কুশল বিনিময় করছি না, ক্লাস যেহেতু শুরু করে ফেলেছি। আচ্ছা, তো নাটকের প্রথম ভারতবর্ষে প্রথম রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছে 1753 সালে, যেটির নাম ছিল প্লে হাউস। ভারতবর্ষে বা উপমহাদেশে প্রথম রঙ্গালয় বা নাট্যশালা, রঙ্গালয় বা কি নাট্যশালার নাম কি প্লে হাউস, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1753 সালে, ঠিক আছে? এই প্লে হাউসটি বা নাট্যশালাটি ইংরেজদের দ্বারা কারা প্রতিষ্ঠা করেছে? ভারতের প্রথম নাট্যশালার প্রতিষ্ঠাতা কারা? ইংরেজরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শৌখিন যারা নাট্যকার, তারা এই প্লে হাউসটা প্রতিষ্ঠা করেছিল। কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতার কি লালবাজার, কলকাতার লালবাজার। তাহলে 1753 সালে কলকাতার লালবাজারে কি প্রথম উপমহাদেশের প্রথম নাট্যশালা বা প্লে হাউস প্রতিষ্ঠা করে ইংরেজরা। তবে এই প্লে হাউসে আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা নাটকের কোনো বিকাশ ঘটেনি। এখানে অভিনয় হতো মূলত শেক্সপিয়ারের নাটক, জর্জ বার্নার্ড শ, ঠিক আছে, এরকম ইউরোপীয় যারা নাট্যকার, ইংরেজ নাট্যকারদের কি বিখ্যাত নাটকগুলি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে সংস্কৃত নাটকের ইংরেজ অনুবাদ করে ইংরেজ নাট্যকারদের নাটক সেখানে অভিনীত হতো, পাশাপাশি সংস্কৃত কিছু নাটক ইংরেজিতে অনুবাদ করে সেখানে প্রকাশ হতো, ঠিক আছে? প্রথম বাংলা নাটকের জন্য প্রথম মঞ্চ তৈরি করা হয় কি 1795 সালে, ঠিক আছে? এটার নাম হচ্ছে বেঙ্গল থিয়েটার, বেঙ্গল থিয়েটার। যেই বেঙ্গল থিয়েটারের মধ্য দিয়ে মূলত বাংলা নাটকের অগ্রযাত্রা বা বাংলা নাটকের কি অভিনয় শুরু হয় 1795 সালে কলকাতার চিনে বাজারের কাছে ডোমতলা লেন, এটিও কলকাতায়, কিন্তু কলকাতার কোথায়? কলকাতার চিনে বাজারের ডোমতলা লেন, চিনে বাজারের ডোমতলা লেন। বেঙ্গল থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1795 সালে। কোথায়? কলকাতার চিনে বাজারের ডোমতলা লেনে। এবং এই প্রতিষ্ঠাতাকে লেবেদফ, হেরাসিম,
হেরাসিম কিংবা কি গেরাসিম বা জেরাসিম। এখন এই যে যারা কনফিউজড হওয়া পার্টি আছেন, মিসকল পার্টির মতো অল্পতে কনফিউজড হওয়া পছন্দ করেন, এবার বলবে স্যার হেরাসিম নাকি গেরাসিম নাকি জেরাসিম? বাবার একটাই মাল। যেহেতু শব্দটি রুশ ভাষার, রাশিয়ান রুশ শব্দ, কাজে অনেক সময় বিদেশি ভাষার শব্দে উচ্চারণ করতে গিয়ে আমরা কি নিজেদের মতো করে একটু করি, ফলে একটু পার্থক্য তৈরি হয়। কারণ এইটা নিয়ে কনফিউশনের কিছু নাই, কনফিউজডের কিছু নাই। হেরাসিম বা গেরাসিম বা জেরাসিম একই মাল, ঠিক আছে, লেবেদফ। তবে আমরা এটা ওনাকে হেরাসিম লেবেদফ বলতে বেশি পছন্দ করি আর কি। হেরাসিম লেবেদফ কোথাকার মানুষ? রুশ, রাশিয়ান, যাকে বলা হয় কি বাংলা থিয়েটারের জনক, বাংলা থিয়েটারের জনক। জি, বাংলা থিয়েটার বা বাংলা নাট্যশালা, নাটকের জনক না, কিন্তু নাটকের জনক আমরা গতদিন আলোচনা করেছি। ইনি হচ্ছেন বাংলা রঙ্গমঞ্চের বা বাংলা নাট্যশালার জনক হেরাসিম লেবেদফ। কোথাকার মানুষ তিনি? রুশ বা রাশিয়ান। জি, ঠিক আছে, রাশিয়ান, রুশ দেশীয়। 1795 সালে তিনি বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করলেন। তিনি ভারতবর্ষে বেড়াতে এসেছিলেন, ঠিক আছে। তিনি মূলত পরিব্রাজক। ঘুরতে এসে তিনি কলকাতার বা ভারতের প্রেমে পড়ে যান এবং সেখানে তিনি শখের নাট্যশালা প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি দুটো নাটকের বাংলা অনুবাদের অভিনয় করিয়েছিলেন। দুটো ইংরেজি নাটক, একটির নাম ছিল দ্য ডিসগাইজ, DISGUI, ডিসগাইজ, আর একটা ছিল লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। ঠিক আছে, তো প্রথম দ্য ডিসগাইজ এই নাটকটি, ইংরেজি নাটকটিকে তিনি বাংলা অনুবাদ করেছিলেন, যে অনুবাদটার নাম ছিল কাল্পনিক সংবদল। ডিসগাইজ মানে ছদ্মবেশ, ডিসগাইজ শব্দের আবিধান করতে হচ্ছে ছদ্মবেশ, ছদ্মবেশ। তো সংবদল, এটার অনুবাদ করেছে সংবদল। কাল্পনিক সং বোঝেন? সং মানে চেহারাকে বিকৃত করাকে বলে সং। তো প্রথম এই ডিসগাইজ নাটকটিকে বাংলা অনুবাদ করে কাল্পনিক সংবদল নাম দিয়ে এটি অভিনয় করা হয়েছিল। ঠিক আছে, বাংলা ভারতীয় পাত্রপাত্রীদের দ্বারা, এবং তার সাথে হেরাসিম নিজে অভিনেতা হিসেবে ছিলেন। হেরাসিম লেবেদফ নিজে পরিচালনা করেছেন, অভিনয় করেছেন, পাশাপাশি দেশীয় অভিনেতা অভিনেত্রীদের দিয়ে এই নাটকটি প্রথম অভিনয় করা হয়। তাহলে বাংলা অভিনয় শুরু হয় কিসের মধ্য দিয়ে? কাল্পনিক সংবদলের মধ্য দিয়ে। যে কত সালে? 1795। তবে প্রথম মৌলিক বাংলা নাটকের অভিনয় কে? 1835 সালে। নাটকটির নাম হচ্ছে বিদ্যাসুন্দর। প্রথম মৌলিক বাংলা নাটকের অভিনয়, প্রথম মৌলিক, এটা তো মৌলিক নাটক না, অনুবাদ নাটক, তাই না? তাহলে প্রথম মৌলিক বাংলা নাটকের অভিনয় কত সালে? 1835 সালে। নাটকটির নাম হচ্ছে বিদ্যাসুন্দর। কোথায় এটি? এটি নবীন বসু নামক একজন ব্যক্তির বাড়িতে। নবীন বসু কলকাতায় একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সাহিত্যপ্রেমী নবীন বসু। এই নবীন বসুর বাড়িতে, আগের যুগে বাড়িতে নাটক করানো ছিল একটা আভিজাত্যের ব্যাপার, বুঝতে পারলেন? যারা সম্ভ্রান্ত ব্যক্তি বা পরিবার, তাদের বাড়িতে নাটক অভিনীত হতো এবং পারিবারিক স্ট্যাটাস বা মর্যাদা কিংবা, তাই না, কালচারাল ফ্যামিলি বলতে বোঝাতো যারা, তারা তাদের বাড়িতে কি করতো? নাটকের আয়োজন করতো। তো 1835 সালে নবীন বসু নামক একজন কলকাতার একজন সম্ভ্রান্ত সাহিত্যমনা ব্যক্তি, যিনি তার বাড়িতে প্রথম বিদ্যাসুন্দর নাটকের অভিনয় করান, যেটি বাংলা প্রথম মৌলিক অভিনয়। প্রথম বাংলা কি মৌলিক অভিনয়। ঠিক আছে, তো এইভাবে কি নাটকের অভিনয়ের অগ্রযাত্রা শুরু হয়, বাংলা সাহিত্যে নাটকের অভিনয় শুরু হয় এবং তারপরে পরবর্তীতে আমাদের, তবে একটি মজার বিষয় একটু বলে রাখি, যে বিদ্যাসুন্দর কি তাহলে বাংলা ভাষার প্রথম নাটক? একটু কনফিউশন। বিদ্যাসুন্দর আসলে নাটকই না, বিদ্যাসুন্দর কোনো নাটক নয়, এটি ছিল একটি কাব্য।
ভারতচন্দ্র রায় গুণাকর রচিত একটি কি কাব্য। জি, এই কাব্যকে নাট্যরূপ দেওয়া হয়েছিল। কথাটি পরিষ্কার? তাহলে তো এটি প্রথম নাটক হতে পারত। আসলে বিদ্যাসুন্দর নাটকের প্রথম বাংলা অভিনয় হয়েছিল নবীন বসুর বাড়িতে, মৌলিক নাটক। কিন্তু এটি মূলত নাটক নয়, কি এটি হচ্ছে বিদ্যাসুন্দর কাব্য ভারতচন্দ্র রায় গুণাকরের, এবং যেটিকে নাট্যরূপ দিয়ে অভিনয় করা হয়েছিল। কিন্তু এটি যেহেতু বাংলা, কাজে এটি বাংলা মৌলিক নাটক অভিনয়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অভিনয়ের ক্ষেত্রে, কিন্তু নাটকের ইতিহাসের ক্ষেত্রে নয়। ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না। বাংলা মৌলিক নাটকের অভিনয় শুরু হয়েছিল কোন নাটকের মধ্য দিয়ে? বিদ্যাসুন্দর নাটকের মধ্যে দিয়ে। কত সালে? 1835 সালে। কিন্তু এটি কিন্তু নাটক নয়, কাব্যকে নাট্যরূপ দিয়ে অভিনয় করা হয়েছিল। আর প্রথম নাটক ওই যে আমরা গতকাল বলেছি 1852 সালে মূলত নাটক রচনা শুরু। 1852 সালে মনে আছে? কীর্তিবিলাস ইত্যাদি ইত্যাদি দিয়ে সেই ইতিহাসটা আমরা বলেছি। শুধু আমি অভিনয় বা রঙ্গমঞ্চের যে ইতিহাসটুকু সেইটুকু আজকে জানিয়ে রাখলাম। জি, ধন্যবাদ। তাহলে বাংলা রঙ্গমঞ্চ বা নাট্যমঞ্চের জনককে হেরাসিম লেবেদাফ, কিন্তু বাংলা নাটকের জনককে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে নাটক যেটা সেটা আলাদা ইতিহাস, আর আজকে যেটুকু বললাম সেটা হচ্ছে কি নাট্যমঞ্চ বা রঙ্গমঞ্চের ইতিহাস। আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মহাকাব্য। জি, দেখেন মহাকাব্য গুরুত্বপূর্ণ একটি টপিক, মহাকাব্য। তো মহাকাব্য, মহা কেন? জি, মহাকাব্যের নাম মহা কেন? তার কিছু কারণ বা বৈশিষ্ট্য আছে। একটি কাব্য কখন মহাকাব্য হয়, কেন মহাকাব্য হয়, সেটি আমি আসছি। একটু বলে নিই যে মহাকাব্য মূলত ইংরেজি কি এপিক। মহাকাব্যের ইংরেজি কি? এপিক। এপিক মূলত গ্রিক শব্দ এপোস থেকে এসেছে, এপোস। মহাকাব্যকে ইংরেজিতে বলা হয় এপিক, কিন্তু এপিক এসেছে গ্রিক কি এপোস থেকে। এপোস যার অর্থ হচ্ছে শব্দ। এপোস অর্থ কি? শব্দ। তো যাক, পরবর্তীতে শব্দকে কি শব্দের সম্ভার বা শব্দ সমষ্টি মিলে কি মহাকাব্য। তো পৃথিবীতে দুই ধরনের মহাকাব্য পাওয়া যায়। একটিকে বলা হয় জাত মহাকাব্য, একটিকে বলা হয় সাহিত্যিক মহাকাব্য। পৃথিবীতে মহাকাব্য কয় ধরনের? পৃথিবীতে আচ্ছা, তাজমিন, জাবির, মৌলিক কেন বলা হয় স্যার? মৌলিক বলা হয়, বাকিগুলা যৌগিক, সেই জন্য তাজমিন। জি, মৌলিক বাংলা নাটক মানে যেটা বাঙালিরা লিখেছে। ভারতচন্দ্র রায় গুণাকর লিখেছিল বিদ্যাসুন্দর নাটকটি। আর আগের যে নাটকের কথা বললাম কাল্পনিক সংবরণ, সেটা অনুবাদ নাটক। তাজমিন, জাবির, এর আগে যে নাটকগুলো অভিনয় হয়েছে গাধী জাবির, সেগুলো হচ্ছে অন্য ভাষার নাটকের কি বাংলা অনুবাদ করে। আর এই নাটকটি কি বাংলা লেখা নাটক, এই জন্য এর নাম মৌলিক বাংলা নাটক। জি, তাহলে মহাকাব্য কয় ধরনের? মহাকাব্য দুই ধরনের, জাত মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্যকে বলা হয় কি অথেন্টিক এপিক, AUTHEN, অথেন্টিক এপিক। আর এটাকে বলা হয় লিটারারি এপিক। ঠিক আছে? এপিক অফ গ্রোথ, এপিক অফ GROT, আর এমিটেটিভ এপিক। ইংরেজিতে জাত মহাকাব্যকে বলে অথেন্টিক এপিক বা এপিক অফ গ্রোথ। আর সাহিত্যিক মহাকাব্যকে বলা হয় লিটারারি এপিক। ওরে গরু আরিফ, গদ্ধব, ছাগল, থাম, কমেন্টস করিস না, তোদের কমেন্টস আমি এই জন্যই দেখি না। গদ্ধব, ছাগল, জাত মহাকাব্যকে আমি বলবো তো থামবি, তুই প্রশ্ন করে জানবি আমাকে। বাবারে প্রশ্ন করতে হবে না। জাত মহাকাব্য কি স্যার? সাহিত্যিক মহাকাব্য কি স্যার? মহাকাব্যের বৈশিষ্ট্য কি স্যার? থাম গরু, তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ক্লাসে আসিনি, আমি এমনি উত্তর দেব, প্রশ্ন করতে হবে না বাবা।
তুমি প্রশ্ন করবা তারপর আমি পড়াবো, এরকম তো না। আমি কি পড়াবো এটা আমি জানি, প্রশ্ন করে উত্তর নিতে হবে না। তাহলে অথেন্টিক এপিক আর একটু হচ্ছে এপিক অফ গ্রোথ, এপিক অফ গ্রোথ। আর সাহিত্যিক এপিককে বলা হয় লিটারারি এপিক, লিটারারি এপিক, আর অথবা ইমিটেটিভ এপিক। আচ্ছা, এখন জাতর সাহিত্যিক কেন এরকম পার্থক্য? আচ্ছা দেখেন, জাত মহাকাব্যটি হচ্ছে একটা জাতীয় জীবনের আশা আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তির অনুভূতি, আবেগ, সুখ দুঃখ না, কোনো জাতীয় জীবনের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, জাতীয় কোনো বীরত্ব ব্যঞ্জক ঘটনা, জাতির জীবনে কি প্রভাব সৃষ্টিকারী বা জাতীয় জীবনের কোনো কি ঘটনা নিয়ে। জি আচ্ছা, মণিশঙ্খ লিখছে স্যার বকা না দিলে ক্লাস জমে না, নিষ্প্রাণ মনে হয়। হ্যাঁ রে বাবা, বকাঝকা তো দিবই, কিন্তু বিষয়টা হলো তোরা প্রশ্ন করে আমার কাছ থেকে জানবি, আমি তো তেমন মাল না। প্রশ্ন বলেছি, কোনো কিছু না বললে শেষে গিয়ে জিজ্ঞেস করবেন। শুরুতেই যদি প্রশ্ন করে জানেন তাহলে আমার ক্লাস নিয়ে লাভ কি? আপনার প্রশ্ন করবেন, আমি বলবো। কোনো কিছু ছাড়া পড়লে শেষে বলবেন স্যার এটা একটু বলেন। আমি তো প্রত্যেকটা জিনিসই বলে বলে ক্লাস নিব। জি আচ্ছা আচ্ছা তো জাতীয় জীবনের, তাহলে জাত মহাকাব্য কি? একটি জাতীয় জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা আকাঙ্ক্ষা যখন কি মহাকাব্যের মধ্য দিয়ে রূপায়িত হয়। একটা জাতীয় জীবনের, আমার সুখ দুঃখ না, আমার আনন্দ বেদনা, কি কোনো একটি জাতির জাতীয় জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা যদি রূপায়িত হয় যে মহাকাব্যের মধ্য দিয়ে, সেটা হলো জাত মহাকাব্য। আরো একটা মজার বিষয়, বলা হয় যে জাত মহাকাব্য একজন লিখেছে, কিন্তু আসলে এটি তার লেখা না। আগে থেকে জাতির জীবন এটা কিংবদন্তির মতো প্রচলিত ছিল, কোনো একজন শুধু এটাকে রূপায়ণ করেছে। ভালো করে শুনবেন, জাত মহাকাব্য কেউ রচনা করেছে, বানিয়েছে এমন না। কি করেছে জাত মহাকাব্য? জাত মহাকাব্য একটা জাতির জীবনে হাজার বছর ধরে কি জাতীয় জীবনে কিংবদন্তির মতো মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। লেখক শুধু সেটাকে কি করেছেন? রূপ দিয়েছেন, রূপায়ণ করেছেন। ক্লিয়ার? আর সাহিত্যিক মহাকাব্য কি? লেখক যখন নিজের মতো করে কি কোনো মহাকাব্য তৈরি করেন, নিজের মনের আবেগ আনন্দ মিশিয়ে, অনুভূতি মিশিয়ে যখন মহাকাব্য তৈরি করেন, সাহিত্যিক। বোঝা গেছে? তাহলে একটি মহাকাব্য হচ্ছে জাতীয় জীবনের কি নিয়ে যেটি, সেটি জাত মহাকাব্য। আর ব্যক্তির অনুভূতি, কল্পনা, আবেগ নিয়ে যে মহাকাব্য, সেটির নাম হচ্ছে GROWTS। হ্যাঁ ঠিক আছে, ফাহিম ফাইসাল, হ্যাঁ এটা ঠিক আছে, GROTS না, GROWTS। আমি তাহলে ভুল করতে পারি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, GROWTS। হ্যাঁ আমি ইংরেজিতে একটু বকলম, তো বাংলা একটু পারি মোটামুটি, ইংরেজিতে তো আমি বোঝেন নাই। জি, এপিক অফ গ্রোথ। জি থ্যাংক ইউ, GROWTS, এপিক অফ গ্রোথ। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি জাত মহাকাব্য, নিচের কোনটি সাহিত্যিক মহাকাব্য? কেমন উত্তর দিবেন? মহাকাব্য তো জীবনে পড়েনি। আমি বলেছিলাম যে মহাকাব্য যদি 1000 টাকা দেওয়া যায় আর বলা যায় যে পড়েন, তাও পড়বেন না। পরীক্ষায় যখন আসবে যে নিচের কোনটি জাত মহাকাব্য, নিচের কোনটি সাহিত্যিক মহাকাব্য, কেমনে উত্তর দিবেন? স্যার ব্যাপার না, টস করে নিব নাকি? পকেট থেকে পয়সা বের করে টস করে নিব। যদি মানুষ পড়ে তাহলে কি জাত মহাকাব্য, আর যদি শাপলা পড়ে তাহলে সাহিত্যিক মহাকাব্য, তাই না? শাপলা হলে সাহিত্যিক আর মানুষ হলে জাত মহাকাব্য, তাই না? একটা ভালো বুদ্ধি। কেমনে বুঝবেন পৃথিবীর কোন মহাকাব্য জাত মহাকাব্য আর পৃথিবীর কোন মহাকাব্য সাহিত্যিক মহাকাব্য? কেমনে? হ্যাঁ জি, কিন্তু এই যে এখন বলে দিব, পৃথিবীর, বাংলাদেশে না, পৃথিবীর কোন পরীক্ষক আপনাকে প্রশ্ন করবে নিচের কোনটি জাত আর কোনটি সাহিত্যিক, আপনি চোখ বন্ধ করে মেরে দিবেন, টস করা লাগবে না, পড়াও লাগবে না। যে কেমনে মেরে দিবেন? পৃথিবীতে জাত মহাকাব্য স্রেফ 4টি। পৃথিবীতে, গোটা পৃথিবীতে, বাংলায় ভাষায় না, গোটা পৃথিবীতে জাত মহাকাব্য স্রেফ 4টি। কি কি? 4টি। একটি হলো রামায়ণ, একটি হলো মহাভারত,
একটি হলো ইলিয়াড আর একটি হলো ওডেসি। গোটা পৃথিবীতে সমস্ত পৃথিবী মিলে জাত মহাকাব্য বা অথেন্টিক এপিকের সংখ্যা কয়টি? 4টি। রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডেসি। তাহলে এর বাইরে আর যেই মহাকাব্য দেয়া হোক, কি জাতীয় মহাকাব্য? জি, সাহিত্যিক। তাহলে এই 4টা জাত মহাকাব্য, আর জাতের বাইরে যত মহাকাব্য আছে সব বেজাত মহাকাব্য। জি, তাহলে 4টা জাত। তাহলে মেঘনাদ বধ কি জাতীয় মহাকাব্য? সাহিত্যিক। ভার্জিলের ইনিড, তাই না? দান্তের ডিভাইন কমেডি, মিল্টনের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড কি জাতীয় মহাকাব্য? কি জাতীয়? পৃথিবীতে এখন যত মহাকাব্যের নাম পারলে ঠেকা। হ্যাঁ, পরীক্ষককে বললেন যে কোনটি জাত কোনটি সাহিত্যিক, পারলে ঠেকা প্রশ্ন কর দেখি বেটা, তুই কেমনে পারিস? পৃথিবীতে এখন যত মহাকাব্যের নাম বলবে সব ঘোটা মারবেন কে? সাহিত্যিক মহাকাব্য। জি, সাহিত্যিক মহাকাব্য। আচ্ছা, এখন যদি প্রশ্ন করে যে বাংলা ভাষার জাত মহাকাব্য নিচের কোনটি? উত্তর দেন দেখি, দেখতে চাই উত্তর কমেন্টসে। বাংলা ভাষায় রচিত জাত মহাকাব্য কোনটি? উত্তর দেখতে চাই কমেন্টসে। বাংলা ভাষায় রচিত জাত মহাকাব্য নিচের কোনটি? এত ভালোবাসা দিচ্ছে কে? এটা আমাকে বারবার ভালোবাসা দিতে আছে। চেহারাটা বুঝতে পারছি না তো, ছোট লেখা। তানজিলা দিনা, না রে গাধা। রামায়ণ মহাভারত, না রে গাধা। লগারিদম জন নেপিয়ার রামায়ণ, না রে গাধা। আব্দুল্লাহ খান একটিও না, থ্যাংক ইউ। মোহাম্মদ জামান একটিও না, থ্যাংক ইউ। রমেশ্বর নাই 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 নাই। বাংলা ভাষায় কোনো জাত মহাকাব্য নাই। বাংলা ভাষায় কোনো জাত মহাকাব্য নাই। গোটা পৃথিবীর এই ৩৫০০-এর বেশি ভাষার মধ্যে স্রেফ জাত মহাকাব্যের গৌরব 2টা ভাষার। গোটা পৃথিবীতে জাত মহাকাব্যের গৌরব স্রেফ 2টি ভাষার। একটি হচ্ছে কি আর্য বা সংস্কৃত ভাষার, আর একটি হলো কি গ্রিক ভাষা। তাহলে গোটা পৃথিবীতে এই যে শত শত হাজার হাজার ভাষা, পৃথিবীর স্রেফ 2টি ভাষাতে জাত মহাকাব্য রচিত হয়েছে। তাহলে এই 2টির বাইরে বাংলা ভাষায় শুধু না, গোটা পৃথিবীর আর কোনো ভাষায় জাত মহাকাব্য রচিত, বাংলা তোর দূরে থাক, পৃথিবীর আর কোনো ভাষায় এক্সেপ্ট আর্য এবং গ্রিক, পৃথিবীর 4টি জাত মহাকাব্যের 2টি রামায়ণ মহাভারত আর্য বা সংস্কৃত ভাষায় এবং ইলিয়াড এবং ওডিসি 2টি গ্রিক ভাষায়। তাহলে পৃথিবীতে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, স্প্যানিশ, মারাঠি, পৃথিবীর আর কোনো ভাষায় জাত মহাকাব্য নাই। এখন বললেন স্যার আমি একটা লিখবো, বলে স্যার আপনি একটা লেখেন। যদি আমাকে বলেন যে স্যার আপনি একটা লেখেন, তাহলে আমরা বাংলা ভাষা একটা জাত মহাকাব্য পাই না। পৃথিবীতে আর কোনোদিন জাত মহাকাব্য রচিত হবে না। পৃথিবীতে, গোটা পৃথিবীতে আর কোনোদিন জাত মহাকাব্য রচিত হবে না। পৃথিবীতে আর কোনো মহাকাব্য রচিত হবে না। পৃথিবীতে আর কোনোদিন কোনো মহাকাব্য রচিত হবে না। যদি লেখেন মহাকাব্য তাও হবে না। না স্যার আমি লিখবো, আপনি পারলে ঠেকান, লেখেন গা, কিন্তু মহাকাব্য হবে না। বুঝতে পেরেছেন? পৃথিবীতে আর কোনোদিন মহাকাব্য রচিত হবে না। কেন স্যার? আমি জানি এই প্রশ্নটি করবেন, তাই প্রশ্ন করলেও উত্তর দিতাম, না করলেও দিতাম। কারণ হচ্ছে মহাকাব্য লিখতে হলে কি লেখকের যেই নৈবেত্তিক দৃষ্টিভঙ্গি থাকতে হয়, সেটি আধুনিক মানুষের নাই।
আধুনিক মানুষের মন মহাকাব্য রচনার অনুপযোগী। মহাকাব্য রচয়িতার যে দৃষ্টিভঙ্গি, যে অন্তর্দৃষ্টি, যে নিরপেক্ষতা দরকার হয়, সেটি আধুনিক মানুষের নাই। মনে রাখবেন যে মহাকাব্যের রচয়িতা হচ্ছে একজন কি নিরপেক্ষ দৃষ্টির মানুষ হতে হয়। মহাকাব্যের দুটি পক্ষ থাকে, দুটি পক্ষ, ট্রয় গ্রিকই হোক আর রাম রাবণী হোক, আর বুঝতে পারলেন মহাকাব্যের সবসময় দুটো পক্ষ থাকে। লেখক কোনো পক্ষে যাবেন না, তিনি কি করবেন, তিনি শুধু বর্ণনা করবেন, কিন্তু তার কোনো পক্ষপাত কোনো পক্ষের প্রতি যাবে না, যেটি আধুনিক মানুষের দ্বারা অসম্ভব। আধুনিক পৃথিবীতে সকল মানুষই কি পক্ষপাত দুষ্ট। জি, হয় আপনি ভারতের পক্ষে নাহলে পাকিস্তানের পক্ষে, বুঝতে পারলেন? হয় আপনি ভারতের পক্ষে না হলে কি পাকিস্তানের পক্ষে, হয় আপনি আমেরিকার পক্ষে নাহলে রাশিয়ার পক্ষে, নাহলে ইরানের পক্ষে, নাহলে চীনের পক্ষে, নাহলে জাপানের পক্ষে। আধুনিক পৃথিবীতে সকল মানুষই কি কোনো না কোনো পক্ষে। হয় আপনি ইসরায়েলের পক্ষে নাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল ফিলিস্তিন মনে করে তো ইমোশনাল হয়ে গেলাম, আবার আমি এমনি ইমোশনাল হয়ে যাই, আরো ইমোশনাল হয়ে গেলাম। জি, আপনাদের একটু বলে রাখি যে আজকে এই আপনাদের ক্লাসে ঢোকার আগে একটি গান রেকর্ড করেছি, সন্ধ্যার পরে লিখেছি ফিলিস্তিনের জন্য। আসলে ঠিক আমি ইসলাম ধর্মের মানুষ এই জন্য না, একটি কথা বলে রাখি যে পৃথিবীর ধর্ম যাই হোক না কেন, মানবতার যে অপমান, এই যে শিশুর যে রক্ত, এই যে বৃদ্ধের যে রক্ত, এই যে মায়ের জননীর যে রক্ত, ফিলিস্তিনের নির্যাতনের উপর একটি গান লিখলাম আজকে সন্ধ্যায়, লিখে আজকে সুর করে গেয়েছি এবং রেকর্ড করেছি। আজকে রাত্রে এটি আমার ইউটিউব চ্যানেলে দিব, আপনাদেরকে লিঙ্ক দিব, আপনারা দেখবেন, দয়া করে। ভালো লাগবে আপনাদের, ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন। জুয়েল স্যার গিয়েছে বা বলেছে এই জন্য দেখবেন। আজকে আমি সন্ধ্যায়, আজকে রাতে মাথায় এসেছে, কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফিলিস্তিনের জন্য একটু কিছু করতে হবে। তা আজকে সন্ধ্যার পরে আমি গানটা লিখেছি, সুর করেছি এবং আমার এক ছাত্রকে সাথে নিয়ে গানটা হারমোনিয়ামে তুলে আজকে গিয়ে রেকর্ড করেছি। এবং আপনাদের ক্লাস শেষ করে আমি একটা কম্পিউটারে বসে গানটাকে আজকে আমি ইউটিউব চ্যানেলে দিব। আমার ইউটিউব চ্যানেল লিস্টে আপনাদের মনে আছে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি, আর এই লিঙ্কটা আমি আমাদের এই গ্রুপে দিয়ে দিব। আপনারা অবশ্যই যারা জেগে থাকবেন, যত রাতি হোক আমার এই গানটির সঙ্গে সঙ্গে দেখবেন। অনুরোধ, আমার বিনীত অনুরোধ আপনার জন্য, আমার এই গানটি দেখবেন, শুনবেন এবং পারলে গানটিকে কি করবেন, ভাইরাল করবেন। জি, আমার ধারণা এই গানটি আপনাদের ভালো লাগবে, এটি আমার বিশ্বাস। আর আমার বিশ্বাস কখনোই কি বৃথা যায় না, মনে রাখবেন, আমার বিশ্বাস কখনোই বৃথা যায় না। জি, তো ইসলাম ধর্মের মানুষ নিপীড়িত হচ্ছে এই জন্য আমি গানটা লিখিনি। কোন ধর্মের মানুষ নিপীড়িত হচ্ছে এটি না, নিপীড়ন, নির্যাতন, হত্যা, যুদ্ধ, এটার আমি ঘৃণা করি, এটার আমি একদম বিপক্ষে। ঠিক আছে, এই জন্য লিখেছি যে ধর্মের মানুষ হোক না কেন, পৃথিবীতে কোনো সংকট হলে সমাধান করতে হবে শান্তির মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, রক্তপাত করে বোমা মেরে এর পক্ষে আমি নই। সেই জন্য এই গান লিখেছি আর কি। তো যাই হোক, আমি অন্য কথা বলে ফেলেছি ইমোশনাল হয়ে আর কি। তো আমরা বলছিলাম যে পৃথিবীতে জাত মহাকাব্য রচিত হবে না, কারণ আমরা মানুষরা কোনো না কোনো কি পক্ষে, আমরা কখনো নিরপেক্ষ থাকি না। ইসরায়েলের পক্ষেও কিন্তু অনেক মানুষ আছে, আবার ফিলিস্তিনের পক্ষে আমরা অনেক মানুষ আছি। তো আধুনিক পৃথিবীতে কোনো মানুষ নিরপেক্ষ নয়। আর আরো একটি কারণ যে মহাকাব্য লিখলে কেউ কি পড়বে? ইনশাল্লাহ, হ্যাঁ, আইনুন নিশাত রুবি স্যার দেখবেন ঝড় তুলে দেবে ভাইরাল, ইনশাল্লাহ আমার এই গানটি ভাইরাল হবে, আমি নিশ্চিত। আমি বললাম যে দেখবেন, হবে ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই হবে, জি ইনশাল্লাহ। আচ্ছা, আর আধুনিক পৃথিবীতে আরো মহাকাব্য রচিত হবে না। কেন রচিত হবে না? আরো সহজ কথা, মহাকাব্য পড়বে কে? মহাকাব্যটা পড়বে কে? কেন লিখবে লেখক? বলেন, লেখক যে লিখবে এত কষ্ট করে, এত বিশাল মহাকাব্য লিখবে, কেউ কি পড়বে? টাকা দিলেও তো পড়বে না। এখন তো T20 যুগ, বোঝেন না? T20 যুগ, যে শর্টকাট, জি ছোট গল্পের যুগ, বা ওই যে কি টিকটকের যুগ। এই যুগে মহাকাব্যকে পড়বে না, 1000 টাকা দিলেও পড়বে না। কাজে লেখক লিখবে, লেখকের ঠেকা কি, জীবনেও লিখবে না। আর আরো একটি বড় কথা, মহাকাব্য লেখার জন্য লেখকের যে শব্দ ভান্ডার, লেখকের যে সাহিত্য জ্ঞান, লেখকের যে আবেগ, লেখকের যা কিছু থাকা দরকার আধুনিক মানুষের মধ্যে নাই।
মহাকাব্য লিখতে হলে লেখকের যে যোগ্যতা দরকার, শব্দ ভাণ্ডার দরকার, বুঝতে পারলেন, কলা কৌশল দরকার, রূপরস দরকার, সেটা আধুনিক লেখকদের নাই। ফলে নানান কারণে আধুনিক পৃথিবীতে আর মহাকাব্য রচিত কি হবে না। জি, ওকে। তো কাজে সেই কথা বাদ, এখন আমরা চলে এসেছি বাংলা সাহিত্যের মহাকাব্যকে। আমরা ইতিহাসটুকু এখন মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য, মহাকাব্য হতে হলে কি কি লাগবে লিখে নেন। মহাকাব্যের বৈশিষ্ট্য কি? পিলির জন্য লাগবে, রিটেনের জন্য অতি গুরুত্বপূর্ণ, রিটেন যারা পরীক্ষার্থী লাগবে, মহাকাব্যের বৈশিষ্ট্য লিখুন, মহাকাব্যের 4টি বৈশিষ্ট্য লিখুন বা মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লিখুন রিটেনে। আর পিলিতে আসবে নিচের কোনটি মহাকাব্যের বৈশিষ্ট্য, কোনটি মহাকাব্যের বৈশিষ্ট্য নয়। জি, কোনটি মহাকাব্যের বৈশিষ্ট্য সেটি আসবে, আবার কোনটি মহাকাব্যের বৈশিষ্ট্য নয় সেটি আসবে। জি, তো আমরা মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। লেখেন, মহাকাব্যের শুরু হবে নমস্ক্রিয়া বা আশীর্বচনের মধ্য দিয়ে, আশীর্বচন এর মধ্য দিয়ে। মহাকাব্যের শুরু হবে, সূচনা হবে কিসের মধ্য দিয়ে? জি, নমস্ক্রিয়া, আশীর্বচন, যেটাকে এর আগে আমরা বলেছিলাম স্তুতি, মঙ্গল কাব্যে বলেছিলাম স্তুতি, মনে আছে, দেবদেবীর বন্দনা ইত্যাদি ইত্যাদি। তো মহাকাব্য শুরু হবে কি দিয়ে? নমস্ক্রিয়া দিয়ে, আশীর্বচন, দেবদেবীর বন্দনা, ঈশ্বর স্রষ্টার বন্দনা। আচ্ছা ঠিক আছে, আফরোজ অমনি দেখে চেষ্টা করছি, হ্যাঁ যদি ডাইরেক্ট দিতে পারি তো দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে ঠিক আছে, তারপরে নায়ক হবে বীর, নায়ক হবে বীর ধীরোদাত্ত। মহাকাব্যের নায়ক কেমন হবে? মহাকাব্যের নায়ক হবে কে? বীর ধীরোদাত্ত। বুঝতে পারলেন না? কুবেরের মতো কেউ মহাকাব্যের নায়ক হতে পারবে না। জি, বুঝেন নাই? কুবেরের মতো, কুবের মার্কা কেউ মহাকাব্যের নায়ক হতে পারবে না। বুঝা গেছে? মহাকাব্যের নায়ক কে হবে? মহাকাব্যের নায়ক হবে কে? কার মতো? ওই যে বাহুবলীর, জি, বাহুবলীর সাইজ আর কি, পাহাড় ঘুষি মেরে ভেঙে দিবে, তাই না? তারপরে হাজার হাজার মানুষকে একাই কি করবে? প্রতিহত করবে। বীর ধীরোদাত্ত। ধীরোদাত্ত কি? স্লো বাট স্টিডি, স্লো বাট স্টিডি, ধীরোদাত্ত। মানে অনেক বিপদ আসবে, অনেক আঘাত আসবে, নায়ক কখনো বিচলিত হবে না। অনেক বিপদ, অনেক আঘাত, অনেক শত্রু, হাজার হাজার শত্রু, নায়ক হয়তো একা, কিন্তু নায়ক তবু কখনো বিচলিত হবে না, ধৈর্য হারা হবে না। এটাকে বলা হয় ধীরোদাত্ত। তাহলে মহাকাব্যের নায়কের বৈশিষ্ট্য কি? বীর ধীরোদাত্ত। কমপক্ষে 9টি স্বর্গ থাকবে, কমপক্ষে 9টি স্বর্গ থাকবে। এই স্বর্গ মানে আবার বেহেস্ত না, ঠিক আছে? এই স্বর্গ মানে বেহেস্ত না, জি, স্বর্গ মানে অধ্যায়। তাহলে মহাকাব্যে কমপক্ষে 9টি, 9-এর চেয়ে বেশিও হতে পারবে, 9-এর চেয়ে বেশিও হতে পারবে, কিন্তু কম হওয়া যাবে না। কমপক্ষে 9টি স্বর্গ থাকবে। জি, কাহিনীর বিস্তার হবে, কাহিনীর বিস্তার হবে স্বর্গ মর্ত পাতাল ব্যাপী। কাহিনীর বিস্তার হবে স্বর্গমর্ত পাতাল ব্যাপী। মহাকাব্যের কাহিনী শুধু পৃথিবীর কাহিনী না, পৃথিবীর মানুষের কাহিনী না, কিসের কাহিনী? স্বর্গ মর্ত পাতাল। স্বর্গের কাহিনী থাকবে, পৃথিবীর কাহিনী থাকবে পাতাল, পাতাল, পাতালের দৈত্য দানব রাক্ষস খক্ষয়। জি, স্বর্গের দেবদেবী থাকবে, পৃথিবীর মানুষ থাকবে, এমনকি
পাতালে রাক্ষস খোকস দৈত্যতনবর থাকবে। তাহলে মহাকাব্যের কাহিনীর বিস্তার হবে স্বর্গমর্ত পাতালব্যাপী। রস হবে বীর রস। রস কি হবে মহাকাব্যের? রস কি হবে? বীর রস, বীর। ওরে আলামিন লেমন, 8টির বেশি মানে কি? 8টা। আলামিন লেমন গাধা, 8টার বেশি মানে কি? 8টা না 9টা? গাধা 8টার বেশি মানে তো 8টা না রে গাধা। 8টা না, 8টার বেশি মানে কমপক্ষে কি? 9টা রে বাবা, একই কথা। ওরে বাবা রে, তোদের নিয়ে যে কি করি। 8টা তো বলিনি, বলেছে 8টার কি অধিক, 8টির বেশি। আর এখানে বললাম কমপক্ষে 9টা। দুইটার মানে কি আলাদা? তোদের বাংলা আগে মিনিং পড়ানো লাগবে। তোদের আগে আমি কোচিং করানো বাদ দিয়ে আগে কি বাংলা শব্দের মানে পড়াইতে হবে। তাহলে মহাকাব্যের রস হবে বীর রস। তবে পাশাপাশি পাশাপাশি শান্ত বা শৃঙ্গার রসও থাকতে পারবে। মহাকাব্যের মূল রস হবে কি? বীর রস, বীর। তবে এই বীর রসের পাশাপাশি মর্ত, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ ওকে থ্যাংক ইউ, মর্ত তয়রেব জফলা, ধন্যবাদ। আচ্ছা, রস হবে বীর রস। মূল রস মহাকাব্যের কি? বীর রস। তবে পাশাপাশি শান্ত বা শৃঙ্গার রস, শান্ত বা শৃঙ্গার রসও থাকতে পারবে। ভাষা হবে ওজস্বী। ভাষা হবে ওজস্বী। ভাষা হবে কি? ওজস্বী। মহাকাব্যের ভাষা হবে ওজস্বী, ওজস্বী। ওজস্বী মানে কি? ওজস্বী মানে যার ওজন আছে, ওজন। জি, আরএফএল-এর বালতি, আবার জিগায় ওজন আছে। ভাষা হবে ওজস্বী। মহাকাব্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাষা, শব্দ। ভারী ভারী কঠিন কঠিন বড় বড় শব্দ দিয়ে মহাকাব্য লিখতে হবে। হালকা পাতলা ছোট সাইজের চিকন চিকন পাতলা শব্দ দিয়ে মহাকাব্য লেখা যাবে না। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে তুমি আমি বাসবো ভালো, এই টাইপের শব্দ দিয়ে মহাকাব্য রচনা করা। বোঝা গেছে? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে তুমি আমি বাসবো ভালো, তাই না? কিংবা কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, এই জাতীয় হালকা শব্দে, হালকা পাতলা শব্দে মহাকাব্য রচিত হবে না। মহাকাব্য রচিত হবে কেমন শব্দ? ওজস্বী, কঠিন, ভারী। নমুনা দেখবেন, নমুনা শুনবেন। জি, পর্বত গৃহ ছাড়ি বাহিরাই যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য সে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। মেঘনাদ বধকাব্য। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনি আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তবে কাজ, নিকষা সতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসক বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, পিতৃতুল্য সারদার যাব অস্ত্রাগার, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। জি, মহাকাব্যের ভাষা ওজস্বী, ওজস্বী, ভারী ভারী, কঠিন কঠিন, শক্ত শক্ত। তো থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট। কাজে মহাকাব্য কেন রচিত হবে না নিশ্চয় বুঝতে পেরেছেন। এখন বাংলা ভাষায় মহাকাব্য, আমরা বাংলা সাহিত্যের মহাকাব্য নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আমরা কিন্তু পৃথিবীর মহাকাব্য নিয়ে আলোচনা করতে আসিনি ভাই, বুঝতে পেরেছেন? আমরা মহাকাব্য নিয়ে আলোচনা করব কি ধরনের বাংলা ভাষার মহাকাব্য। কি খাবেন? ঢেলে দিব? খাবেন না? ঢেলে দেই।
কি আমার তাহেরি তাহেরারা সব কই গেল? সব ঘুমায় গেল নাকি? হ্যাঁ, তাহেরি তাহেরা এরা কই সব? ওরে গরু, গাধা, শিহাব শাহিন আলম গদ্ধব, 7টা খণ্ড রে গদ্ধব। ওইটা তো গাধা, স্বর্গ না রে গরু। ওই এক একটা খণ্ডে আবার অনেকগুলি স্বর্গ আছে গদ্ধব। শিহাব শাহিন আলম গাধা, 7টা তো স্বর্গ না রে গদ্ধব, 7টা হলো খণ্ড, 7টা খণ্ড। এক একটা খণ্ডে আবার 10-12টা করে কি স্বর্গ আছে গাধা। খণ্ড মানে স্বর্গ না রে গাধা, খণ্ড মানে খণ্ড। আর স্বর্গ আবার খণ্ডের মধ্যে কি অনেকগুলি স্বর্গ আছে। বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কি? বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ। মেঘনাদ বধ মহাকাব্য। জি, কত সালে? 1861 সালে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, এমনকি বাংলা সাহিত্যের কি শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ। বাংলা সাহিত্যের প্রথম এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ। যদিও মেঘনাদ বধ কাব্যেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলি আমি ত্রুটিতে যাচ্ছি না। মেঘনাদ বধ কাব্যের রস বীর রস না, করুণ রস, ফলে একটু ত্রুটি। আর মাইকেল মধুসূদন দত্তের নিরপেক্ষ দৃষ্টিটা নাই। আমি একটি কথা আপনাদের বলি, যে দেখুন রবীন্দ্রনাথের মতো এত বড় কবি, যাকে বলা হয় যে রবীন্দ্রনাথ এমন কিছু নাই যে রবীন্দ্রনাথ লেখেননি। বিসিএস প্রশ্ন হবে রবীন্দ্রনাথ কি লেখেননি? বিসিএস প্রশ্ন হয় রবীন্দ্রনাথ কি লেখেননি, এই প্রশ্নটা হবে, তার উত্তর দিতে মহাকাব্য। রবীন্দ্রনাথ সবই লিখেছেন, এমন কিছু নাই যে বেটা লেখেনি। ওই বেটা বুড়া 80 বছর বয়স পর্যন্ত বেছে বেছে কি করেছে, সারাদিন কাজ কাম নাই, জমিদারি ঠ্যাঙের পর ঠ্যাং তুলে সারাদিন সাহিত্য লিখেছে। এমন কিছু নাই যে লেখেনি। কি লেখেনি? মহাকাব্য। কেন জানেন? রবীন্দ্রনাথ ছিল মাল। রবীন্দ্রনাথ ছিল কি মাল। মাল ও জানতো যে মহাকাব্য লিখে সফল হওয়া যাবে না। মহাকাব্য আরো অনেক বড় বড় কবি, নজরুল, তারপরে অনেক বড় কবি যারা মহাকাব্য লেখেননি। কেন? আধুনিক যুগে মহাকাব্য লিখে সফল হওয়া যাবে না, জানতো সফল হওয়া যাবে, ব্যর্থ হতে হবে, ফলে মহাকাব্য লেখেনি। মেঘনাদ বধ সফল মহাকাব্য না, অসফল মহাকাব্য। কিন্তু আমাদের যেহেতু আর নাই, আমাদের যেহেতু নাই, এই নায়ের মধ্যে কি এই মেঘনাদ বধকে আমরা সফল বলছি। আসলে মেঘনাদ বধ পুরোপুরি সফল কাব্য না, অসফল কাব্য। তো বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমরা এটাকে মোটামুটি সফল বলছি আর কি। তাহলে বাংলা সাহিত্যের সফল মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ। উত্তর দিবেন, ঠিক আছে? জি, প্রথম মহাকাব্য মেঘনাদ বধ, সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। যে কত সাল? 1861। তাহলে মহাকাব্যের জনককে? মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। জি। তো মেঘনাদ বধ কাব্যের শুধু 2টা ত্রুটি আছে। একটা হচ্ছে রসটা বীর রস হয়নি, করুণ রস হয়ে গেছে, এটা একটা ত্রুটি। আর নায়কের দৃষ্টিভঙ্গিটা কি নিরপেক্ষ না। মাইকেলের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ না। কেন? মাইকেল কি মেঘনাদ বা রাবণের পক্ষে কি ছিলেন? এটা হওয়া যাবে না, পক্ষপাত হওয়া যাবে না। কিন্তু মাইকেল পক্ষ নিয়েছেন, রামের পক্ষ না। মাইকেল কার পক্ষ নিয়েছেন? রাবণের পক্ষ, মেঘনাদের পক্ষে, যেটি পক্ষপাত নেওয়া যাবে না। ফলে মাইকেলের এটা একটা ত্রুটি। বাদ বাকি সব ঠিক আছে। স্বর্গ 9টি, নায়ক বীর, মেঘনাদ বীর, ধীরদাত্ত, ঠিক আছে। ভাষা ওজস্বী, হ্যাঁ, সবই ঠিক আছে। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যের স্বর্গ 9টি একটু লিখে দিই। স্বর্গ 9টি লিখে দিই। মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ কি কি? লেখেন। অভিষেক, অভিষেক, অস্ত্রলাভ। 1 হলো অভিষেক, 2 হলো অস্ত্রলাভ, 3 হলো কি সমাগম, 4 হলো অশোক বন, 5 হচ্ছে উদ্যোগ, 6 হলো বধ, বধ, 7 হচ্ছে শক্তি নির্ভেদ, 8 হচ্ছে প্রেতপুরী, 9 হচ্ছে কি
নমস্ক্রিয়া তো না, শেষে হচ্ছে কি মেঘনাদ, মেঘনাদ কি অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়া। জি, মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ কয়টি? মেঘনাদ বধ কাব্যের স্বর্গ হচ্ছে 9টি। কি কি? অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং অন্ত্যেষ্টি ক্রিয়া। ঠিক আছে, মেঘনাদ বধ কাব্যের নায়ক মেঘনাদকে বধ করা হয় কোন স্বর্গে? 6ষ্ঠ স্বর্গে। বুঝতে পারলেন? মেঘনাদ বধ কাব্যের যে নায়ক মেঘনাদ, তাকে বধ করা হয় কোন স্বর্গে? 6ষ্ঠ স্বর্গে। সেই স্বর্গটার নাম কি? বধ বা বধ। জি, বধ বা সংস্কৃতে কি? বধ। দ্রুত লিখে নেন, আশা করছি। আর আমাদের নোট লেখকরা তো আছেই, তাই না? ওরা লিখে ফেলবে, তাই না? জি, আমাদের নোট লেখকরা যে স্মার্ট। হ্যাঁ, জি, আপনারা না লিখলেও চলবে, তাই না? 2-1 তো আছে আপনাদের লিখে দেওয়ার জন্য। জি, লিখে নেন। আচ্ছা আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কায়কোবাদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম হচ্ছে কায়কোবাদ। যদিও ওই ভদ্রলোকের নাম কায়কোবাদ না, প্রকৃত নাম কি? মোহাম্মদ কাজেম আল কুরেশি। মোহাম্মদ কাজেম আল কুরেশি। জি, ছদ্মনাম কায়কোবাদ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকাব্যকারের নাম কি? কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছে তার ছদ্মনাম, তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরেশি। প্রথম মুসলিম মহাকাব্যকার রচিত মহাকাব্য কোনটি? মুসলমানদের লেখা প্রথম মহাকাব্যের নাম কি? মহাশ্মশান। কত সালে? 1904। সালটা নিয়ে টুকটাক বিভ্রান্তি আছে, কোনো বইয়ে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, তবে আমার মতে 4টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। জি, তাহলে মুসলমানদের রচিত প্রথম মহাকাব্যের নাম কি? মহাশ্মশান। মহাশ্মশান। জি, মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু কি জানেন নিশ্চয়ই? পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের কি? তৃতীয় যুদ্ধ। কিংবা লিখতে পারবেন মারাঠাদের সাথে কি? মুসলমানদের সংগ্রাম। মারাঠাদের সাথে মুসলমানদের সংগ্রাম, পানিপথের তৃতীয় যুদ্ধ বা মারাঠাদের সাথে মুসলমানদের কি সংগ্রাম বা যুদ্ধ। জয়লাভ করেছিল কারা? মুসলমানরা। জি, যদি আসে যে পানিপথের তৃতীয় যুদ্ধে মহাশ্মশান কাব্যে কোন পক্ষ জয়লাভ করেছিল? মুসলমান পক্ষ। তাহলে মারাঠাদের সাথে মুসলমানদের সংগ্রাম, এটি হচ্ছে মহাশ্মশান কাব্যের বিষয়বস্তু। চরিত্রগুলো একটু জেনে রাখেন। চরিত্রগুলি কি মনে আছে না? ওই যে রক্তাক্ত প্রান্তর পড়েছিলেন, মনে আছে? একই কিন্তু চরিত্র, একই ঘটনা, শুধু নাটক রক্তাক্ত প্রান্তর নাটক মুনির চৌধুরীর, আর মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। চরিত্র একই, জোহরা, ইব্রাহিম কার্দি, সুজাউদ্দৌলা, নজিবউদ্দৌলা, মনে আছে না চরিত্রগুলি? জি, পারলে মনে রাখেন। মহাশ্মশান মহাকাব্যের চরিত্র ইব্রাহিম কার্দি, জোহরা, নজিবউদ্দৌলা, সুজাউদ্দৌলা ইত্যাদি যত চরিত্র আছে ওই রক্তাক্ত প্রান্তর নাটকে, সেগুলি সবই মহাশ্মশান কাব্যের চরিত্র। জি, আরেকজন মুসলিম মহাকাব্যকার আছে যার নাম ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, তার রচিত মহাকাব্যের নাম কি? স্পেন বিজয় কাব্য।
ইসমাইল হোসেন সিরাজি বাংলা সাহিত্যের আরো একজন মুসলিম মহাকাব্যকারের নাম সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তার মহাকাব্যের নাম কি? স্পেন বিজয় কাব্য। কত সালে? 1914 সালে। 1914 সালে স্পেন বিজয় কাব্য। বিষয়বস্তু কি? স্পেনের রাজা রডারিক এর সাথে মুসলিম সেনাপতি তারেকের সংগ্রাম। জি, কিংবা খ্রিস্টান বনাম মুসলমান, যেভাবে ভাবেন। তাহলে স্পেন বিজয় কাব্যের বিষয়বস্তু কি? স্পেনের রাজা রডারিক, স্পেনের রাজা বা সম্রাট রডারিকের সাথে মুসলিম সেনাপতি তারেকের কি সংগ্রাম, জয়লাভ করেছিল। কিংবা মুসলমানদের স্পেন বিজয়, কেউ কেউ এইভাবে বলেছে মুসলমানদের স্পেন বিজয় কাব্যের বিষয়বস্তু কি? মুসলমানদের স্পেন বিজয়। জি, মুসলিম সেনাপতি তারেক কি করেছিল? স্পেন বিজয় করেছিল। অজে ও স্পেন, মুসলমানরা গোটা বিশ্ব হস্তগত করলেও কি স্পেন তাদের অধিকারের বাইরে ছিল। সেই স্পেন তারেকের নেতৃত্বে কিভাবে এটি জয়লাভ করেছিল সেটি হচ্ছে স্পেন বিজয় কাব্যের বিষয়। এরবারে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, একজন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার লেখা একটি মহাকাব্য বৃত্র সংহার। বৃত্র সংহার এটি 1875 এবং 1877 সালে 2 খণ্ডে রচিত হয়েছে। সালগুলি গুরুত্বপূর্ণ না, তবু যারা কৌতূহলী পাঠক তাদের জন্য লিখে দিলাম। বাংলা সাহিত্যের আরেকজন মহাকাব্যকারের নাম হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার রচিত মহাকাব্যের নাম কি? বৃত্র সংহার। বৃত্র সংহার। বৃত্র সংহার মহাকাব্যটি 2টি খণ্ডে রচিত। প্রথম খণ্ড 1875 সালে এবং দ্বিতীয় খণ্ড 1877 সালে। তো বৃত্র সংহার কি? দেখেন ওখানে যেমন মেঘনাদ বধ, মনে আছে? মেঘনাদ বধ, বধ মানে হত্যা। বধ, মেঘনাদকে কি করে রাম লক্ষণ কর্তৃক মেঘনাদকে কেমন করে বধ করা হলো, তাই না? সেটি তো মেঘনাদ বধ, মেঘনাদকে হত্যা। ঠিক তেমনি বৃত্র সংহার, সংহার মানে হত্যা। সংহার মানে কি? সংহার মানেও হত্যা। তো বৃত্র নামক একজন অসুর, অসুর মানে দানব আর কি, যে সুরদের বিপক্ষে যারা, দেবতাদের বিপক্ষে যারা, তাদেরকে বলতো অসুর। তো বৃত্র নামক একজন অসুর, মহাশক্তিশালী অসুর, স্বর্গকে দখল করে নিয়েছিল। বৃত্র নামক একজন অসুর কি করেছিল? স্বর্গকে দখল করে নিয়েছিল। পরবর্তীতে দেবরাজ ইন্দ্র কর্তৃক এই বৃত্রকে কি সংহার করে স্বর্গ দখল মুক্ত করেছিল আর কি। তাহলে ইন্দ্রের সাথে বৃত্র নামক অসুরের যে যুদ্ধ, কিংবা বৃত্রের সংহার, বৃত্র নামক অসুরের নিধন, বৃত্র নামক অসুরের নিধন। জি, এটি হচ্ছে মূলত বৃত্র সংহার কাব্যের বিষয়বস্তু। বৃত্রের সাথে মানে অসুরদের সাথে সুর, অসুর মানে দৈত্য দানবদের সাথে সুর, দেবতাদের যে যুদ্ধ, সেটি হচ্ছে বৃত্র সংহার। জয়লাভ করেছিল কারা? দেবতারা। জি, আরেকজন মহাকাব্যকার নবীন চন্দ্র সেন। নবীন চন্দ্র সেন, তার 3টি মহাকাব্য। দেখেন, একটি মহাকাব্যই যেখানে মানুষ লিখতে পারে না, রবীন্দ্রনাথের মতো কবিরা যেখানে মহাকাব্য লিখতে সাহসী পাননি, ঠিক আছে, সেখানে নবীন চন্দ্র সেনের মাল, এমনই মাল, একই সাথে 3টি মহাকাব্য মেরে দিয়েছে, যদিও একটিও মহাকাব্য হয়নি। আসলে বাংলা সাহিত্যে কোনো মহাকাব্য নাই, এগুলো একটু মহাকাব্য না। মহাকাব্য লিখেছে কিন্তু মহাকাব্য হয়নি। জি, ওই যে আমাদের মতো, আমরা চাইলে লিখতে পারি কিন্তু মহাকাব্য হবে না। তো নবীন চন্দ্র সেন 3টি, যেহেতু আমাদের আর নাই, আমাদের ভাষায় যেহেতু মহাকাব্য নাই, কাজে যা আছে এটাই আমাদের পড়তে হবে আর কি। নবীন চন্দ্র সেন 3টি মহাকাব্য লিখেছে। একটু হলো রৈবতক,
আর একটু হলো কুরুক্ষেত্র, আর একটু হলো প্রভাস। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। জি, 1883 সালে, 1893 সালে, 1896। আবার বলছি, এই সালগুলি মনে রাখার কোনো দরকার নাই, আমি পাণ্ডিত্য ফলানোর জন্য লিখে দিচ্ছি। জি, যে আমি যে পণ্ডিত, জানি মেলা কিছু, এটা আসলে এই সাল পড়ে মনে রাখার মধ্যে কোনো কৃতিত্ব নাই, এগুলো জিন্দেগিতেও আসবে না। সর্বোচ্চ আসতে পারে রৈবতক কি জাতীয় রচনা কার লেখা, কুরুক্ষেত্র কার লেখা, প্রভাস কার লেখা, বা নিচের কোনটি নবীনচন্দ্র সেন রচিত জি গ্রন্থ। বুঝতে পেরেছেন? নবীনচন্দ্র সেন, জি, পলাশীর যুদ্ধ মহাকাব্য না, কণিকা ঘোষ কাব্য। কণিকা ঘোষ পণ্ডিত, মহাপণ্ডিত, অতি পণ্ডিত কণিকা ঘোষ গাধী। পলাশীর যুদ্ধ মহাকাব্য না রে গাধী, নবীনচন্দ্র সেন রচিত কি এমনি কাব্য। তো রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, এই তিনটি মহাকাব্য, এবং এই তিনটি আবার কি ওই যে বাহুবলীর মতো 1 2 3, জি, বাহুবলী 1, বাহুবলী 2, এরকম তিনটি কাহিনী পরস্পর রিলেটেড। এই তিনটিকে একসাথে বলা হয় ত্রয়ী মহাকাব্য। কি বলা হয়? ত্রয়ী মহাকাব্য। ত্রয়ী মহাকাব্য। নবীনচন্দ্র সেনের আরো কিছু কাব্য লেখা আছে, কাব্য, বুঝতে পারলাম? পলাশীর যুদ্ধ তাদের মধ্যে একটা কাব্য, মহাকাব্য না। আমরা তখন মহাকাব্য নিয়ে কথা বলছি, নবীনচন্দ্র সেনকে নিয়ে আলোচনা করছি না, হেমচন্দ্রকে নিয়েও না। বোঝা গেছে? জি। তো এই তিনটি মহাকাব্য একটির সাথে একটি রিলেটেড, এবং এগুলি সব নকল মহাকাব্য মহাভারতের কাহিনী থেকে। কোথা থেকে? মহাভারতের যে বিশাল মহাভারত মহাকাব্য, সেখান থেকে বিভিন্ন জায়গা জায়গা থেকে একটু কপি পেস্ট করে নিজের মতো করে মহাকাব্য লিখেছে। বুঝতে পারলেন? এটা কোনো মৌলিক মহাকাব্য নয়। মহাভারত নামক যে বিশাল মহাকাব্য, সেখান থেকে এরা কি করেছে, বিভিন্ন জায়গাকে একটু কাটছাট করে কপি পেস্ট করে নিজেদের মতো করে জি লিখেছে। ফলে এদের কোনো গুরুত্ব নেই বাংলা সাহিত্যে, শুধু নামটা মনে রাখেন। আর এই তিনটি মহাকাব্য যদি একই কাহিনীর মহাভারত থেকে নেওয়া, কাজে এই কাহিনীগুলোর মধ্যে এক ধরনের কি মিল আছে, রিলেশন আছে। ফলে এই তিনটি মহাকাব্যকে একসাথে বলা হয় ত্রয়ী মহাকাব্য। তাহলে বাংলার সাথে ত্রয়ী মহাকাব্যের রচয়িতাকে নবীনচন্দ্র সেন। ত্রয়ী মহাকাব্যের অন্তর্গত কোনটি বা কোনটি নয়? তাহলে রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। জি, এর বাইরে আরো অনেকেই মহাকাব্য লিখেছে, আরো বেশ কয়েকজন মহাকাব্যকার আছে। তো সেগুলির নাম বলার আমার মনে হয় দরকার নাই, কারণ সেগুলি খুব একটা কাজে আসবে না। তারপরেও দুইটি মহাকাব্য যদি একটু নাম লিখতে চান, তাহলে একটা লিখে দিই। যেমন একজনের নাম ছিল হামেদ আলী। হামেদ আলী নাম একজন মহাকাব্যকার, তার হচ্ছে কাশেম বধ। কাশেম বধ, জি। হামেদ আলী নামক আরেকজন মুসলিম মহাকাব্যকারের কি কাশেম বধ। আরেকটি মহাকাব্যের নাম আছে পৃথ্বীরাজ পরাজয়। যোগীন্দ্রনাথ বসু। এগুলি মনে রাখা দরকার নাই, তবু একটু লিখে দিলাম আর কি, যে হামেদ আলী নামক একজন মুসলিম মহাকাব্যকার, তার লেখা মহাকাব্য কাশেম বধ। কাশেম বধ, জি। পৃথ্বীরাজ পরাজয়, যোগীন্দ্রনাথ বসু। যোগীন্দ্রনাথ বসু নামক একজন মহাকাব্যকার, পৃথ্বীরাজ পরাজয়। একটু নামটা শুধু মনে রাখেন, এর সঙ্গে আর অন্য কিছু মনে রাখার কোনো দরকার নাই। জি, তো মহাকাব্য নিয়ে আমার আলোচনা মোটামুটি এইটুকুই। আমি আজকে আরেকটা বিষয় বলে আজকের ক্লাসটা শেষ করব, সেটি হচ্ছে কি প্রহসন। জি, নাটক বলেছি, উপন্যাস নিয়ে কথা বলেছি, মহাকাব্য নিয়ে কথা বললাম, তাই না? জি, আমরা গদ্য নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসটি শেষ করব কি দিয়ে? প্রহসন। জি, ছোট্ট একটু আলোচনা প্রহসন দিয়ে শেষ করব। আর আগামী দিন এই যে 2-3টা ক্লাস হলো, শামীম মোস্তফা বিষাদ সিন্ধু নায়ককে সুন্দর করে 20 মিনিটের আলোচনা দিয়েছে ইউটিউবে, দেখবেন। বিষাদ সিন্ধুর নায়ককে শামীম মোস্তফা বিষাদ সিন্ধু আমার এই আলোচনার মধ্যে নাই, এটি মহাকাব্যও না। যেহেতু প্রশ্নটি করেছেন, আমার যে ইউটিউব চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি, এটা একটু খুলে দেখবেন। যে দেখেন না, আমার ছাত্ররা যদি না দেখেন তাহলে কে দেখবে? জি, শামীম মোস্তফা আমার যে ইউটিউব চ্যানেলটি, সেখানে এই প্রশ্নটির উত্তর সুন্দর ব্যাখ্যা করে দিয়েছি।
বিশ্বাসচিহ্ন নায়ককে দয়া করে আজকেই ক্লাস শেষ করে দেখে ফেলবেন। জি, সুন্দর বিস্তৃত ব্যাখ্যা করে সুন্দর করে বলে বুঝিয়ে দিয়েছি বিশ্বাসচিহ্ন নায়ককে। সব মহাকাব্যে যুদ্ধ আর বধ, ঠিকই বলেছেন মাহমুদ আক্তার, যুদ্ধ ছাড়া কোনো মহাকাব্য রচিত হয় না, যুদ্ধ ছাড়া কোনো মহাকাব্য রচিত হয় না। ওই যে মহাকাব্যের রস যে বীর রস, যুদ্ধ ছাড়া শুধু প্রেম নিয়ে বীর রস কেমনে হবে? বুঝেছেন মাহমুদ আক্তার? জি, মহাকাব্যের রস হতে হয় বীর রস, নায়ক হতে হয় বীর। তো যুদ্ধ ছাড়া বীরত্ব কোথায় প্রকাশ করবেন? পদ্মা গার্ডেনে, পার্কে গিয়ে? বীরত্ব কিভাবে বোঝা যাবে? বীরত্ব কেমনে দেখাবেন? মহাকাব্যের নায়ক হিসাবে বীর, তারপর রস হবে বীর রস। তো যুদ্ধ যদি না থাকে তাহলে বীরত্ব কেমনে বোঝা যাবে ভাই? যে এই জন্য সকল মহাকাব্যে কি যুদ্ধ অনিবার্য, বাধ্যতামূলক। জি, আচ্ছা, তাহলে প্রহসন, প্রহসন কি লিখে নেন একটু। প্রহসন কি লেখেন? নাট্যাকারে রচিত, নাট্যাকারে রচিত সামাজিক, আচ্ছা একটু সংজ্ঞার আকারে বলে দিই, সামাজিক সমস্যাকে যখন সামাজিক কোনো সমস্যাকে, সামাজিক কোনো সমস্যাকে যখন ব্যঙ্গাত্মকভাবে নাট্যাকারে উপস্থাপন করা হয়, সামাজিক কোনো সমস্যাকে যখন জি ব্যঙ্গাত্মকভাবে নাট্যাকারে উপস্থাপন সামাজিক কোনো সমস্যাকে যখন ব্যঙ্গাত্মকভাবে নাট্যাকারে উপস্থাপন করা হয় তাকে প্রহসন বলে। তো তিনটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যে প্রহসন এমনি এমনি লেখা যাবে না। কি বিষয় নিয়ে রয়েছে? সামাজিক সমস্যা, সমাজের কোনো সমস্যাকে নিয়ে, জি সমস্যাকে নিয়ে লিখতে হবে। না মণিশঙ্কর কমলাকান্তের জবানবন্দি না গাধা, নাট্যাকারে না, যে ওই যে সমস্যা, যে তিনটা জিনিস খেয়াল করতে হবে। মণিশঙ্কর নয়ন কমলাকান্তের জবানবন্দি প্রহসন না, কেননা বাবা নাট্যাকারে লেখা হয়নি। সামাজিক সমস্যা আছে, ব্যঙ্গাত্মক ভাব আছে, কিন্তু নাট্যাকার তিনটে জিনিস করতে হবে। সামাজিক সমস্যা হতে হবে, সেটাকে আবার সমস্যার মতো করে উপস্থাপন করা যাবে না, হাস্য রসাত্মকভাবে উপস্থাপন করতে হবে নাট্যাকারে, নাটকের আকারে, চরিত্র ঘট নাটকের মতো। তাহলে সামাজিক কোনো সমস্যাকে তুলে ধরতে হবে সমস্যার মতো করে না, কঠিন করে না, কেমন করে? রসাত্মক ব্যঙ্গাত্মক ভাবে, কিন্তু কি গঠনটা কেমন হবে? নাটকের মতো। তাই নাটকের মতো করে উপস্থাপন করা হবে, সামাজিক কোনো সমস্যাকে তুলে ধরা হবে, কিন্তু সমস্যাটা সমস্যার মতো করে তুলে না ধরে হাস্যাত্মক ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হবে, তাহলে সেটি হয়ে যাবে প্রহসন। বাংলা সাহিত্যে প্রহসনের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রহসনের জনককে, বাংলা সাহিত্যে প্রহসনের জনক জি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রহসনের নাম কি? প্রথম প্রহসনের নাম একে কি বলে? সভ্যতা, 1860 সালে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তথ্য জবের জন্য, বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য, যে প্রহসনের জনককে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম প্রহসনের নাম কি? একে কি বলে? সভ্যতা। বাংলা সাহিত্যে প্রথম প্রহসন কত সালে প্রকাশিত হয়েছে? 1860 সালে। একে কি বলে? সভ্যতা, সামাজিক সমস্যা। সভ্যতার নামে সেই সময় কি করতো? উচ্ছৃঙ্খল বিপদগামী যুবকরা মদ খেত, নারী নিয়ে নাচানাচি করতো, ফুর্তি ফার্তি করতো, বুঝতে পারলেন? এখনো আছে, আছে না? জি,
চুল খাড়া খাড়া করে দিয়ে, মাঝখানে ফাড়া ফাড়া করে দিয়ে, হাতে বালা মালা পরে, গলায় মালা পরে, তাই না, কানে দুলমুল লাগায়ে, ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরে কি সভ্যতার নামে যে অসভ্যতা করছেন, নগ্নামি করছেন, সেটিকে সভ্যতা? ওই মাইকেল মধুসূদন দত্ত কি করেছিলেন? সভ্যতা নামে যেটি গ্রহণ করেছিলেন, পরে ইংরেজদের কাছে স্যাকা ম্যাকা খেয়ে স্যাকা ব্যাকা হয়ে তিনি বুঝতে পারলেন যে সভ্যতা বলে যা গ্রহণ করেছিলেন, মদ্যপান, নারীর সাথে কি নাচানাচি করে, সেগুলো সভ্যতা নয়। তিনি তখন ব্যঙ্গাত্মক উপস্থাপন করলেন, একে কি বলে সভ্যতা। বুঝতে পেরেছেন? জি, তাই না? জি, সভ্যতা যা ভাবছেন, এই যে হাফিজুর খুব ভালোবাসা দিচ্ছে আমাকে, তাই না? হ্যাঁ হাফিজুর আমার প্রিয় ছাত্র, সভ্যতার নামে আমরা যা করছি, যা ভাবছি, তাই না? হ্যাঁ, তো সিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত, হ্যাঁ, এই যে ঢাকা শহরে যত নাইট ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, বাড়িধারা ক্লাব, সভ্যতার নামে যা কিছু চলছে, অশ্লীলতা, নগ্নতা। জি, তো মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে যৌবনে কি করেছিলেন? সভ্যতা মনে করেছিলেন এই জিনিসগুলোতে। পরবর্তীতে স্যাক খেয়ে তিনি ফিরে এলেন এবং বুঝতে পারলেন কি যে আসলে এটা সভ্যতা নয়। তখন তিনি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করলেন যে একে কি বলে সভ্যতা। 1860 সালে মাইকেলের আরো একটি প্রশ্ন ছিল, বুড়ো শালিকের কি, বুড়ো শালিকের ঘাড়ে রো, বুড়ো শালিকের ঘাড়ে রো, বুড়ো শালিকের ঘাড়ে রো, এটিও 1860 সালে, বুঝেন? বুড়ো শালিকের ঘাড়ে রো, জি, ওই যে বুড়ো বয়সে বিয়ে করার যে ভীমরতি, বুঝেন? জি ভাই, বুড়ো বয়সে, ওই যে বলেছিলাম না ইতিহাস বলতে গিয়ে যে 60 বছর বয়স, 70 বছর বয়স, মরে যাবে, মরার আগে দাদার শেষ ইচ্ছা যে একটা কচি মেয়ে বিয়ে করবে। মরার আগে দাদার শেষ ইচ্ছা কি? দাদার ইচ্ছা মরার আগে একটা কচি মেয়ে বিয়ে করবে, এটা দাদার শেষ ইচ্ছা। তো এটা ব্যাপারটা হাসির মনে হলে আসলে হাসির না। দাদা তো বিয়ে তো করবে, না করলো দাদা, করে যে দাদা যে পটল তুলবে কয়েকদিন পরে, তাহলে ওই দাদির কি হবে? ইয়ং দাদির, স্যার মেহু না, তাই না, আমরা আছি না, তো থাকবেন তো আপনারা, কিন্তু এটি কি ভালো হবে না? সামাজিক সমস্যা তৈরি করবে। জি, সামাজিক সমস্যা। বুড়ো যে বিয়ে করে রেখে বেটা পটল তুললো, আর ওই যে ইয়ং মেয়েটি থাকলো, তার সামাজিক নানা ধরনের কি সমস্যা, প্রবলেম ক্রিয়েট করবে। বুড়ো বয়সে বিয়ে করার যে ভীমরতি, বোঝেন? ভীমরতি বোঝেন? ভীমের মতো শক্তি। জি, একটা সিক্রেট বলে রাখি, মেয়েরা শুনেন না, জি ছেলেরা শোনেন। জি, ছেলেদের যৌবন যখন নির্বাপিত হয়ে যাবে, যৌবন যখন শেষ হবে, যৌবন 60 বছর বয়সে গিয়ে যৌবন শেষ হওয়ার আগে হঠাৎ করে যৌবন শক্তিটা বেড়ে যায়। বাতি বোঝেন? বাতি, বাতিতে পড়েছেন? হারিকেন বাতিতে কখনো পড়েছেন? আপনারা তো এই যুগের ডিজিটাল যুগের লাইটেই পড়েন, আমাদের যুগে আমরা হারিকেন বাতি জ্বালিয়ে পড়তাম। তো বাতি যখন নিভে যাবে, তেল নাই, তেল শেষ, নিভে যাবে, তো নিভে যাওয়ার এরকম নিভু 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 নিভে নেভার আগে হঠাৎ করে দপ করে জ্বলে ওঠে। বাতির তেল না থাকলে নিভে যাওয়ার আগে হঠাৎ করে দপ করে জ্বলে উঠে নিভে যায়। তো পুরুষের যৌবন যখন নির্বাপিত হবে, শেষ হয়ে যাবে, তার আগে হঠাৎ করে দপ করে জেগে ওঠে। এইবার মনে করে যে আমার ওরে আল্লাহ হ্যাভি শক্তি, তাহলে বুড়া বৌদি আর চলবে না, তাহলে একটা ইয়ং বউ লাগবে। ওই নিভে যাওয়ার আগে যে দপ করে জ্বলে ওঠে পুরুষ মানুষ, মনে এই ঘটনাকে বলে ভীমরতি। কি বলে? ভীম, ভীমের মতো। ভীমের নাম শুনেছেন? ওই যে পঞ্চ পাণ্ডবের পাণ্ডব ভীম, ভীমের মতো প্রচন্ড শক্তি। তো দাদা মনে করে ওই বুড়া দাদিকে দেওয়ার কাম হবে না, কি লাগবে এবার? ইয়ং মেয়ে লাগবে। এই অবস্থা বলে ভীমরতি। ফলে পুরুষের 60 বছর বয়সে গিয়ে আবার বিয়ে করার বাসনা জাগে, বুঝলেন? গান আছে, 40 গেল আরে 50 গেল, 60 বছরে প্রেম যৌবন এলো। জি, তো এই বুড়ো বয়সে বিয়ে করে, তারপর তো ভীমরতি তো জাগলো, কিন্তু ওইটা তো এই দপ করে জেগে আবার কি নিভে যাবে, আপনি তো টের পাবেন না। নিভে যখন যাবে তখন এই যে গেল, শেষ। তো যাই হোক, এটা প্রহসন। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রশ্ন। বাংলা সাহিত্যের মাইকেলের দুটি প্রহসন, মুসলিম প্রহসন রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতার নাম কি?
মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন প্রথম প্রহসনের নাম কি? এর উপায় কি? প্রথম মুসলমানদের দ্বারা রচিত প্রথম প্রহসনের নাম এর উপায় কি? জি, তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতাকে? প্রথম মুসলিম প্রহসন রচয়িতা কে? মীর মশাররফ হোসেন। আর মুসলমানদের লেখা প্রথম প্রহসনের নাম কি? এর উপায় কি? কত সালে? 1875। মুসলমানদের লেখা প্রথম প্রহসন কত সালে? সালটা মনে রাখবেন। মুসলমানদের লেখা প্রথম প্রহসন এর উপায় কি? 1875 সালে। মীর মশাররফ হোসেন আরো কয়েকটি প্রহসন ছিল। একটির নাম হলো একই, তারপর একটির নাম ছিল ফাঁস কাগজ, একটির নাম ছিল উপরে লিখছি ভাই ভাই এই তো চাই। তাহলে ভাই ভাই এই তো চাই কি জাতীয় রচনা? একই কি জাতীয় রচনা? ফাঁস কাগজ কি জাতীয় রচনা? প্রহসন। রচয়িতাকে? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম প্রহসন রচয়িতা মীর মশাররফ। তার প্রথম প্রহসন এর উপায় কি? এরপরে আরো কয়েকটি প্রহসন তিনি লিখেছেন। ফাঁস কাগজ, একই, ভাই ভাই এই তো চাই। জি, আরেকজন বিখ্যাত প্রহসন রচয়িতার নাম দীনবন্ধু মিত্র। আরেকজন বিখ্যাত প্রহসন রচয়িতার নাম কি? নামটা নিশ্চয় গতদিন বলেছি। নীলদর্পণ নাটকের যে রচয়িতা দীনবন্ধু মিত্র, খুব বিখ্যাত প্রহসন রচয়িতা। তার কি জামাই বারিক? জামাই বারিক। জামাই বারিক কারা? জামাই বারিক জানেন? ওই যে ব্রাহ্মণ সম্প্রদায় এক শ্রেণীর বিশেষ জামাই ছিল জামাই বারিক। 100, 200, 500 বিয়ে করতো ব্রাহ্মণ। নিচু শ্রেণীর মানুষরা, হিন্দুরা কি করতো? ব্রাহ্মণ খুঁজতো বিয়ে দেওয়ার জন্য। কেন? ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে কি জাতির উন্নতি ঘটবে এবং তারা 7 পুরুষ মানে বেহেস্ত না আর কি, স্বর্গে যাবে। জি, নিম্ন শ্রেণীর হিন্দুরা ব্রাহ্মণ খুঁজতো। ব্রাহ্মণের সাথে যদি ফুসলিয়ে ফাসলিয়ে সোনা দানা গহনা দিয়ে যদি বিয়ে দেওয়া যায় তাহলে 7 পুরুষ কি ডাইরেক্ট স্বর্গে যাবে। কাজে ব্রাহ্মণদের সঙ্গে বিয়ে দিত খুঁজে খুঁজে, জোর করে। বুড়া হয়ে গেছে ব্রাহ্মণের, একটা ব্রাহ্মণ 700-800 পর্যন্ত বিয়ে করতে, বুঝতে পারলেন? এবং এই 700-800 বউ কি করবে? সিরিয়াল করে লিখে রাখতো। এক একদিন এক একজনের বাড়ি যেত, তালিকা থাকতো, পুঁথি তালিকা। আজকে কার বাড়ি যাবে? আজকে যাবে হরেনের বেটি পদির বাড়ি। আজকে রাতে কার বাড়ি ডিউটি? জামাইয়ের হরেনের বেটি পদির বাড়ি। রাতে গেল, খাওয়া দাওয়া করলো, ঠিক আছে, রাতে থাকলো, তারপর সকালবেলা কাঁসার গ্লাস থাল বাটি নিয়ে আবার রওনা দিল। পরের দিন সিরিয়াল কার? নিপেনের বেটি সুলতা। পরের দিন নিপেনের বেটি সুলতার কাছে গেল, রাতে খাওয়া দাওয়া করলো, ঘুমালো, যে পরদিন উঠে আবার সিরিয়াল কার। এইভাবে আপনাদের হাসানোর জন্য বলছি না, এটি ইতিহাস, এটি ফ্যাক্ট। আবার এটা মজা করার জন্য, রঙ্গ করার জন্য, তামাশা করার জন্য না ভাই। এমনও মানুষ আছে দেখবেন ইতিহাস পড়েন না তো, কিছুই তো পড়েন না, সমাজ বিজ্ঞান বোঝেন না, ইতিহাস বোঝেন না, দর্শন বিজ্ঞান বোঝেন না, রাষ্ট্রবিজ্ঞান বোঝেন না। এমনও মেয়ে আছে জীবনে স্বামীকে একবার দেখেছে, তাও দেখেনি। স্বামী গেছে শুধু রাতে, রাতে গেছে, কারেন্ট ছিল না তো, কি হারিকেন বাতি, তাও দেখেনি। সারা জীবনে একবার স্বামী তার কাছে ঘুমিয়েছিল, অন্ধকারে তো ভালো করে দেখেনি। এটি একটি মেয়ের স্বামীর স্মৃতি তার জীবনে, সারা জীবনে। এবং কিছুদিন পরে শুনেছে মারা গেছে, অমুক ব্রাহ্মণ মারা গেছে। যখন শুনলো যে ব্রাহ্মণ মারা গেছে, আশেপাশের গ্রামে একসাথে 500 মেয়ে কি কাঁদছে, ও আমার স্বামী, ওরে আমার স্বামী, তুই মরে গেলে আমি এখন কি নিয়ে বাঁচবো? সিঁথির সিঁদুর মুছে ফেলা হচ্ছে, হাতের শাখা খুলে ফেলা হচ্ছে, চুল কেটে দেওয়া হচ্ছে, শাড়ি পরে, সাদা শাড়ি। একজন মারা গেছে, এক ব্রাহ্মণ, আর একই সাথে 700-800 মেয়ে বিধবা হচ্ছে। এবং এমনও মেয়ে আছে তার সিরিয়ালে আসেনি সারা জীবনে। ওই যে বিয়ে হয়েছে ব্রাহ্মণের সাথে, সারা জীবনে তার সিরিয়াল পায়নি। সিরিয়ালে আসার আগেই কি ওয়েট করে আসছে যে স্বামীর সিরিয়াল আসবে, এ আসার আগেই মারা গেছে, বিধবা। এটি প্রাচীন ভারতীয় সমাজ, এটি কিন্তু আপনার প্রাচীন ভারতীয় সমাজ। জি, তো যাই হোক, এটি নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না। জি,
তো তার দীনবন্ধুতে জামাই বারিক, তারপর সধবার একাদশী, সধবার কি একাদশী। এবং এইগুলির বিরুদ্ধেই তো পরবর্তীতে কি করলেন রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা কি করলেন আন্দোলন করলেন, জি এই সমস্ত প্রথার বিরুদ্ধে, বলেই তো তারা সমাজ সংস্কারক। তো দীনবন্ধু মিত্রস্থ প্রহসন, জামাই বারিক, সধবার একাদশী। তো আরও কিছু প্রহসন রচয়িতা আছে, দেখবেন আমার বইটি বাংলা কোষ যাদের কাছে আছে, পুরাতন বইটি থাকলেও হবে, প্রহসন রচয়িতাদের তালিকা। রবীন্দ্রনাথ রচিত প্রহসন দু একটা একটু লিখে নেন। রবীন্দ্রনাথ রচিত প্রহসন লেখেন, রবীন্দ্রনাথ রচিত প্রহসন লিখেছেন, লেখেন বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা। রবীন্দ্রনাথ রচিত প্রহসন, আমার কই গেল, ডাস্টার কই গেল। কয়েকজন প্রহসন রচয়িতার প্রহসনের নামটা একটু লিখে দিই, যাদের আমার বই আছে বাংলা কোষ আছে তারা খুলে দেখে নিতে পারেন। তাহলে রবীন্দ্রনাথ রচিত প্রহসন কি কি? চিরকুমার সভা, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা। চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা কি জাতীয় রচনা? প্রহসন। শেষ রক্ষা, হাস্য কৌতুক। চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, শেষ রক্ষা, হাস্য কৌতুক কি জাতীয় রচনা? প্রহসন। প্রহসন কার লেখা? তাহলে নিচের কোনটি? রবীন্দ্রনাথ রচিত প্রহসন। রবীন্দ্রনাথ রচিত কি প্রহসন। দ্রুত লিখে নেন, ক্লাস শেষ করব। আমি একটা কাজ করব, আপনাদের আগেই বলেছি আমি ক্লাসটা এখনই শেষ করব। আমার গানটা আজকেই দিব আর কি, এখন একটু এডিট করে এটা ছাড়বো ইনশাল্লাহ। আরেকজনের নাম লিখে নেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আরেকজন প্রহসন রচয়িতা বাংলার সাথে বিখ্যাত, জ্যোতিরিন্দ্রনাথ, গুরুত্বপূর্ণ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন কি কি লেখেন? দায়ে পড়ে দ্বার গ্রহণ, দায়ে পড়ে দ্বার গ্রহণ। দ্বার বোঝেন তো? দ্বার মনে আছে? দ্বার শব্দ অর্থ কি স্ত্রী, দ্বার বা দ্বারা মানে কি স্ত্রী। দায়ে পড়ে দ্বার গ্রহণ, তাই না? ধরা খেয়ে বউ গ্রহণ আর কি, বুঝেন তো? ধরা খাওয়া বুঝেন তো, ওই টাইপের আর কি। দায়ে পড়ে দ্বার গ্রহণ। তারপর লেখেন হিতে বিপরীত, হিতে বিপরীত এমন কর্ম করব না, এমন কর্ম করব না। তাহলে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আর একটি হলো কিঞ্চিৎ জলযোগ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসনগুলি কি কি? তাহলে প্রশ্নে দায়ে পড়ে দ্বার গ্রহণ কার লেখা, কি জাতীয় রচনা? এমন কর্ম করব না কি জাতীয় রচনা কিংবা রচয়িতা কে? বুঝতে পারলেন? বা নিচের কোনটি প্রহসন? তাহলে মনে রাখবেন এগুলি প্রহসন কার লেখা? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষ আরেকজনের নাম একটু লিখে নেন, এখানে দেখা যাচ্ছে আশা করি। গিরিশচন্দ্র ঘোষ নামে আরেকজন প্রহসন রচয়িতা আছে। সভ্যতার পান্ডা, খুব বিখ্যাত একটি প্রহসন। গিরিশচন্দ্র ঘোষের সভ্যতার পান্ডা। ওই যে মাইকেলের একে কি বলে সভ্যতার মতোই বিষয়বস্তু, মাইকেল মধুসূদন একে কি বলে সভ্যতা, সেই টাইপেরই বিষয়, সভ্যতার পান্ডা। জি, সভ্যতার পান্ডা। আর একটা সপ্তমীতে বিসর্জন, সপ্তমীতে বিসর্জন, সপ্তমীতে বিসর্জন। বেল্লিক বাজার। তাহলে এগুলো কি জাতীয় রচনা? প্রহসন। রচয়িতাকে গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ। এগুলি দ্বিজেন্দ্রলাল রায়ের খুব বিখ্যাত একটি প্রহসন, কল্কি অবতার। দ্বিজেন্দ্রলাল কল্কি অবতার, কল্কি অবতার, কল্কি বোঝেন? কল্কি,
গাঞ্জা খায় না, গাঞ্জা গ্রামে খায়, দেখেছেন? এই যে আখড়ায়, সাধুদের আখড়ায়, জি এই যে এরকম, হ্যাঁ জি, এরা মনে করে গাঞ্জাটা হলো তাদের অবতার, গাঞ্জাই সবকিছু। কলকি, কলকি, কলকিটাই তাদের অবতার। মানে সাধন করতে হলে আগে কি গাঞ্জা ছাড়া সাধনা হবে না, গাঞ্জা খেয়ে তারপরে কি সাধনা করতে হবে, যত আখড়া সাধুদের ইত্যাদি ইত্যাদি। তো তাদের অবতারটা আসলে ধর্ম নাই, কোনো অবতার নাই, কলকি অবতার, দ্বিজেন্দ্র রায়ের কলকি অবতার। অমৃতলাল বসু একজন, অমৃতলাল বসু, চোরের উপর বাটপারি, জি চোরের উপর বাটপারি, চোরের উপর বাটপারি, অমৃতলাল বসু চোরের উপর বাটপারি। আর একটা বিবাহ বিভ্রাট, জি বিবাহ বিভ্রাট, চোরের উপর বাটপারি, কার লেখা? অমৃতলাল বসু। কি জাতীয় রচনা? জি হ্যাঁ, বুঝলেন না? ধর্মকর্ম না, কলকিটাই অবতার। ওই যায় কেন আখড়ায়? কলকি টানার জন্য, ঠিক আছে? নামাজ কালাম নাই, কোনো ইয়ে নাই, হাদিস কোরআন নাই, কিছুই নাই, ধর্মটাই কি কলকি। গাঞ্জায় দুটো টান মেরে দিল, এটাই কি সাধনা আর কি। জি, তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই গানটা আমি ইয়েতেই দিব, জি আচ্ছা যান, ফেসবুকেই দিব, আমার ফেসবুকে আছেন তো সবাই? আচ্ছা, আরেকটা কথা বলে নিই যে আমার যেহেতু 5,000 পূর্ণ হয়ে গেছে, আমার এই গ্রুপে কেউ কেউ থাকতেও পারেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড না, অনেকে রিকোয়েস্ট দিয়েছেন, কিন্তু আমার কিছু করারও নাই, বুঝতে পারলেন? কারণ আমি আর নিতে পারছি না। তো ফলোয়ার অপশনটা চালু আছে, হতে হবে ফলোয়ার এমন না, কিন্তু যদি হতে চান, অর্থাৎ আমার 5,000 ফ্রেন্ড পূর্ণ হয়ে যাওয়ায় আমার আর নতুন কাউকে গ্রহণ করা, অনেকে ভাবতে পারেন যে স্যারকে রিকোয়েস্ট দিলাম, স্যার একসেপ্ট করলো না, স্যার তো আমি স্যারের ছাত্র, তো আমি আসলে একসেপ্ট করছি না কেন, আমার আর সুযোগ নাই। তো আমার ফলোয়ার অপশন চালু আছে, কেউ চাইলে ফলোয়ার হতে পারেন। আর আপনারা যেহেতু বললেন যে আমি স্যার ইউটিউবে দিয়েন না, সরাসরি এটা ফেসবুকে দেন, তো ঠিক আছে, আমি চেষ্টা করছি আমার ফেসবুকে এটি দেওয়ার জন্য, ইউটিউবে দিব না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যে আমার বই, আমার নতুন বইটি লেকচারটা পুরোপুরি কাভার করবে ইনশাল্লাহ, পুরোটা কাভার করবে, তবে নোটটা টুকটাক একটু লিখবেন, সমস্যা নেই। আমার নতুন যে এডিশনটা আসছে, চেষ্টা করছি যে পুরাতন বইটাতে যেইটুকু ল্যাকিং ছিল সেইটুকুকে রিকভার করতে, ফলে নতুন বইটা যারা পরবর্তীতে পাবেন তাদের আমার চেষ্টা করছি পুরোটাই রিকভার করার জন্য। জি ধন্যবাদ। আচ্ছা, কেউ বলছেন ইউটিউবে দেন, এখন একটা সমস্যা হচ্ছে যে ফেসবুকে দিলে আবার এইটা অনেকে নিজের নামে করে নেবে, মানে ইউটিউবে দিলে হবে কি আমার সত্যটা থাকবে, একটা ঝামেলা হচ্ছে যে অনেক জিনিসই কি করে মানুষ নকল করে নেয়। যেমন আমার ক্লাসগুলি ধরেন অনেকে কি করে নিজেদের চ্যানেলে দিয়ে দিচ্ছে, আমার ক্লাস দেখবেন অন্য যারা তাদের ইউটিউবার তাদের চ্যানেলে চলছে, এটা ঝামেলা, সত্যটা নষ্ট হয়। তো আমার গানটা যদি আমার ইউটিউব লিঙ্কে দিই, তাহলে আমার যে গানের সত্য সেটি বা আমার গানের যে অধিকার সেটা আমার নামেই থাকবে, তো সেটা আর কি। তো দেখা যাক। হ্যাঁ, ইউটিউবে দিলে ভালো হবে কি যে সুবিধাটা হবে যেটা, মানে আসলে সাবস্ক্রাইব বাড়া বা আর্থিক লাভের জন্য না, সমস্যাটা হচ্ছে ইউটিউবে দিলে সত্যটা অন্য কেউ আর নিতে পারবে না, আমার নামে সত্যটা থেকে যাবে। আর যদি নর্মাল ফেসবুকে দিই তাহলে অনেকে কি করবে নিজের আবার ইউটিউবে কি করবে দিয়ে দিবে, আর আমি একবার ইউটিউবে দিলে আমার এটার অন্য কেউ তাদের ইউটিউবে দিতে পারবে না, তো সেটি একটি সুবিধা আর কি। হ্যাঁ, কপিরাইটটা থাকবে আমার নামে, তো সেই জন্যই ভাবছি যে ইউটিউবে প্রথমে ইউটিউবে দিই, পরে ফেসবুকে দিয়ে দিব। জি, সমস্যার সমাধান। থ্যাংক ইউ মণিশঙ্কর, প্রথমে ইউটিউবে দিয়ে ওখান থেকে ফেসবুকে দিব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন। আমি শুভরাত্রি, আল্লাহ হাফেজ। কথা বাড়াচ্ছি না, আমি ওই গানটি দিব, আপনারা অবশ্যই কি করবেন রাতে দেখবেন। ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটির নাম মনে আছে তো? হ্যাঁ, আমার চ্যানেলটির নাম মনে আছে তো? জি, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। আমার চ্যানেলটি যারা জানেন না বা মনে নাই তারা একটু লিখে নেন। জি, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি, ঠিক আছে? যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে আমার চ্যানেলটির নাম জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। জি ধন্যবাদ, আল্লাহ হাফেজ।